সুস্বাগতম আবার একটি নতুন ভিডিওতে। আজ আমরা শুরু করতে চলেছি 8 নম্বর মডেলসে। চলো প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্নের দিকে কি বলেছে, বলেছে নিম্নোক্ত কোন ক্ষেত্রে অক্সিজেন পরমাণুর সংখ্যা সর্বাধিক। অক্সিজেন পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলেছে। তো আগে তোমরা এটা জানো যে অণুর সংখ্যা কিভাবে বের করতে হয়। অণুর সংখ্যা বের করতে হয়, অণুর সংখ্যা আমরা বের করবো হলো মোল সংখ্যাকে আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এবার যেহেতু একটা কোনো পরমাণুতে ধরো এ এক্স বি ওয়াই, এখানে পরমাণুর সংখ্যা হলো এক্স আর ওয়াই, তাহলে এক্স আর ওয়াই এই সহগগুলো যোগ করে দেবো, তাহলে এটা চলে আসে পরমাণুর সংখ্যা। এবার সেই ক্ষেত্রে যদি আমি আমি যদি এই অক্সিজেনের জন্য দেখি, তাহলে এই অক্সিজেনটা কি, ও একা রয়েছে, তাহলে এর মোল সংখ্যা কি, প্রদত্ত ভর বা আণবিক ভর 1/16 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, নাকি না বেটা? এটাই। ঠিক তেমনি এখানেও প্রদত্ত ভর বা আণবিক ভর বের করো। 1 গ্রাম ডিভাইডেড বাই, যেহেতু O2 রয়েছে তার জন্য হয়ে যাবে 32 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা। কিন্তু কথাটা হলো এখানে অক্সিজেন এটা অণু, চেয়েছে পরমাণু, তাহলে অক্সিজেন পরমাণু কয়টা আছে, দুটো, তাহলে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে, 16 Na। ঠিক না বেটা, 16 Na হয়ে যাচ্ছে। নেক্সট পরবর্তীতে যে দেখো ওজনের জন্য দেখো এর আণবিক ভর, প্রদত্ত ভর বা আণবিক ভর, তাহলে 48 আসবে কারণ O3 রয়েছে, ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। এবার অক্সিজেন এটা ওজন অণু আর পরমাণু চেয়েছে, তাহলে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আবার একই জিনিস আসবে, তাহলে কত আসবে 16 Na। অর্থাৎ উভয় ক্ষেত্রে মানে তিনটে অপশনের ক্ষেত্রেই অক্সিজেন পরমাণুর সংখ্যা কি সমান আসছে, তাহলে সবকটিতেই অক্সিজেন পরমাণুর সংখ্যা কি হবে, সমান হবে, তাই না? নেক্সট পরবর্তী প্রশ্ন দিকে যাওয়া যাক। বলেছে এ আর বি দুটি যৌগ গঠন করে তাদের যোজ্যতা দিয়েছে, ভ্যালেন্সি দিয়ে দিয়েছে 2 আর 3, তাহলে তুল্যাঙ্ক ভরের অনুপাত কি? আর এবার দেখো তুল্যাঙ্ক ভর ইকুইভ্যালেন্ট ওয়েট বের করি আমরা আমাদের A/V, অ্যাটমিক মাস ডিভাইডেড বাই ভ্যালেন্সি। এবার কথাটা হলো যেহেতু এখানে কি বলছে, এর কোনো উল্লেখ দেওয়া নেই, তাই না? কোনো উল্লেখ দেওয়া নেই, শুধুমাত্র ভ্যালেন্স ইলেকট্রনের উল্লেখ দেওয়া আছে, তাহলে আমরা E1 ডিভাইডেড বাই E2 যদি করে দিই, তাহলে V1 ডিভাইডেড বাই A/V2 চলে আসতেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন দাঁড়ালো E1 ডিভাইডেড বাই E2 সমান সমান কি হয়ে গেল বলো, V2 ডিভাইডেড বাই V1। এবার V2টা মানে বলতে ভি বলতে ভলিউম না, ভি বলতে ভ্যালেন্সি বেটা। ভ্যালেন্সি মতলব যোজ্যতা। ঠিক আছে, যোজ্যতা বোঝায়, হ্যাঁ কি বোঝায়, যোজ্যতা। এবার V2টা দেখো কত দেওয়া আছে, 3, আর V1টা দেওয়া আছে 2, তাহলে উত্তর আসে 3:2। নেক্সট পরবর্তী কোশ্চেন, মোলারিটি বের করতে বলেছে। মোলারিটি মানে বোঝো, মোলারিটি মানে বোঝায় যে 1000 ml 1000 ml দ্রবণে, 1000 ml দ্রবণে দ্রাব্যের, 1000 ml দ্রবণে দ্রাব্যের যত মোল, এদিকে 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 তাকাও, 1000 ml দ্রবণে দ্রাব্যের যত মোল সংখ্যা দ্রবীভূত রয়েছে সেটা হলো সেই দ্রবণের কি, মোলারিটি, নাকি না? সেটা কি সেই দ্রবণের কি, মোলারিটি। ওকে বেটা, এবার আমরা যদি মোলারিটি বের করতে চাই তাহলে ইকুয়েশনটা আমরা জানি যে মোলারিটির জন্য বড় হাতের এম হয় W2 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই M2 ইন্টু ভি। এবার কতটা হলো 4 ডিগ্রি উষ্ণতায় বিশুদ্ধ জলের কিছু দেওয়া নেই, তাহলে আমরা জানি যে 4 ডিগ্রি উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব আমরা বলতে পারি। 4 ডিগ্রি উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত, 1000 গ্রাম পার লিটার, লিটারে আছে কিন্তু বেটা, লিটার, লিটার লিটার। তাহলে তাহলে 1 লিটার জলের ভর কত হবে, 1 লিটার জলের ভর হবে 1000 গ্রাম, তাই কি না বেটা? কত আসবে, 1000 গ্রাম। এবার তো সেক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটার মান বসাই তাহলে আমাদের কত আসতেছে দেখো, তাহলে প্রদত্ত ভর আসলো আমাদের 1000 গ্রাম, আণবিক ভর আমরা 18 নিয়ে চলি। এবার 1 লিটার, আর আমাদের এই ভিটা সবসময় আমরা কিসে বসাবো, এমএল, তাই না? এমএল, তাহলে 1000, আর 1 লিটারের কথা বলেছে তো 1 লিটারে 1000 গ্রাম, তাহলে 1000 ml 1000 গ্রাম, মানে এটাকে যদি আমরা এমএল এ কনভার্ট করি, কারণ আমাদের এমএল লাগবে। আর যদি লিটার নাও তাহলে 1000 উপর 18⁻³ থাকবে না, শেষ কথা, শেষ কথা, কোনো কথা নেই, বুঝতে পারলে? যদি এমএল নাও তাহলে দরকার নেই, লিটার নাও তাহলে দরকার নেই, এমএল নিলে তাহলে 1000-এ কনভার্ট করতে হবে, তাহলে জলের ভর কত আসবে, ওই 1000ই। এবার আমরা তাহলে 1000টা নিলাম, তাহলে সেক্ষেত্রে এটা তো কেটে গেল বেটা, তাহলে থাকলো হলো 1000, নিচে হলো 18, 18কে যদি আমরা যেটা জানি যে 55 পয়েন্ট কত হয়, 56, এটা আমাদের করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছে না, 55 পয়েন্ট 56 এরকম কিছু। নেক্সট, আচ্ছা নেই, তো পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো কি বলেছে, কি বলেছে যে নিচের আয়নগুলির মধ্যে কোনটি বোর পারমাণবিক তত্ত্বের অমান্য করে। আমরা জানি বোর তত্ত্ব শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট, এক ইলেকট্রন, যাদের একটা ইলেকট্রন, সে সমস্ত পরমাণু বা আয়নদের জন্যই কাজে দেয়, তাই না? একটা ইলেকট্রন
সে সমস্ত পরমাণু, হ্যাঁ কি না, যাদের একটা ইলেকট্রন, কয়টা ইলেকট্রন, একটা, সে সমস্ত পরমাণু বা আয়নদের জন্য বোর তত্ত্বটা কি ছিল, ভ্যালিড ছিল, তাই না? এখানে বেটা বোর তত্ত্ব, তাহলে দেখো হিলিয়ামে থাকে কয়টা, হিলিয়ামে থাকে দুটো ইলেকট্রন, দুই থেকে এক চলে গেল তাহলে একটা। লিথিয়ামে থাকে কয়টা ইলেকট্রন, লিথিয়ামে তিনটে, দুই থেকে দুটা চলে গেল তাহলে একটা। আর বেরিলিয়াম কত থাকে, বেরিলিয়াম থাকে হলো বোরনে থাকে পাঁচটা, তাই না, বোরনে থেকে পাঁচটা, তিনটে চলে গেল থাকলে দুটা। আর বেরিলিয়াম থেকে চারটা, তিনটে চলে গেল তাহলে থাকলো একটা, তিনটে চলে গেল মানে 3+ মানে পজিটিভ, তাহলে এর জন্য, সি এর জন্য এবং ডি এর জন্য প্রযোজ্য, কারণ একটা ইলেকট্রন বিশিষ্ট এরা হলো আয়ন। কিন্তু কথাটা হলো বোরন 3+ কিন্তু দুটা ইলেকট্রন, তার জন্য বোরনের জন্য অমান্য হচ্ছে। নেক্সট, আর যখন এগুলো কোশ্চেন করবো আবারও বলছি আন্ডারলাইন করে মাঝে কি বের করতে, কি বলেছে, অমান্য, তাই না? নেক্সট পরবর্তী কোশ্চেনে দেখে যাওয়া যাক, তো 5 নম্বর কোশ্চেনে কি বলেছে, প্রদত্ত বিবৃতি থেকে সঠিক বিকল্পগুলো বেছে নিতে বলেছে। আচ্ছা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এর মানগুলো 1 2 3 হয়, হ্যাঁ হয় তো, কারণ দেখো মুখ্য কোয়ান্টাম সংখ্যা সর্বদা ধনাত্মক হবে, এটি সর্বদা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক কি পূর্ণ সংখ্যা হবে, হ্যাঁ কি না, এটা কি হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, যার মধ্যে আমরা কক্ষপথ চিনতে পারবো। এন ইজ ইকুয়াল টু 1 হলে তাহলে আমরা কে কক্ষপথ, কে শেলকে চিনবো, যে কে শেল কক্ষপথ, বুঝতে পারলে, এন ইজ ইকুয়াল টু 2 হলে এল। এবার কথাটা হলো, তাহলে এন এর নির্দিষ্ট মানের জন্য এল এর মানগুলি হলো 0 থেকে n-1। হ্যাঁ বেটা, দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, এল সমান সমান এন কাতেই কোনোদিন হতে পারে না, এন এর মান সর্বদা এল এর মানের থেকে বেশি হবে, হ্যাঁ কি না, কারণ আমরা জানি এন এর মানের ওপর এল এর মানটা নির্ভর, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার ওপর গৌণ কোয়ান্টাম সংখ্যা নির্ভরশীল, কারণ এল এর মান আমরা নির্ণয় করি 0 থেকে n-1, 0 থেকে n-1, অর্থাৎ এন এর থেকে কমই হবে, এন এর থেকে কমই হবে, হ্যাঁ কিনা বেটা, এন এর থেকে কিন্তু কমই হবে, ঠিক কিনা বলো, এন এর থেকে কমই হবে। এবার চলো পরবর্তীতে যাই, 3 নাম্বার বলছে এল এর মান 5 হলে মোট 9টি কক্ষক হয়। দেখুন কক্ষক বের করার যে সূত্রটা সেটা আমরা জানি, কক্ষক বের করার সূত্র কি, 2l+1, তো এল এর মান কত দেওয়া আছে, 5, 2 × 5 ডিভাইডেড +1, তাহলে কত আসতেছে 11, কিন্তু এখানে 9 দেওয়া আছে যে, তাহলে ভুল হয়ে গেল, তাহলে 3 নম্বর অপশন ভুল, ঠিক আছে না। এবার 4 নম্বর অপশনে যাই, কি দিয়েছে, এল, আয় না এটা এল, হ্যাঁ, এল এর নির্দিষ্ট মানের জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মোট মান 2l+1 সম্ভব হতে পারে, হ্যাঁ বেটা, কারণ এম এর মানটা নির্ভর করে -l থেকে +l পর্যন্ত, তাই না, এম এর মানটা নির্ভর করে -l থেকে +l পর্যন্ত, তো তথাপি, তো আমরা যদি এল এর মানের নির্দিষ্ট মানের চুম্বকীয় কোয়ান্টাম 2l+1 সংখ্যক সম্ভাব্য মান পাওয়া যায়, একদম সঠিক, অর্থাৎ 4 নাম্বারটা সঠিক দাঁড়ালো, তাহলে 4 নাম্বার যদি সঠিক হয়, তাহলে এখানেও 4 নাম্বার আছে, এতে এ অপশনে 4 নাম্বার আর বি অপশনে 4 নাম্বার, কিন্তু কটা হলো, আমাদের তিনটা যে ভুল হয়ে গেল, তাহলে উত্তর হয়ে গেল 1 আর 4, তাই না, বুঝতে পারলাম। চলো নেক্সট, কই আর কোশ্চেন তো নেই। চলো 6 নম্বর কোশ্চেন দেখো, ডি ব্রগলির ইকুয়েশন চেয়েছে, তাই না। আচ্ছা, ডি ব্রগলির ইকুয়েশন কি হয়, আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি, আবার এমভি কে আমরা লিখতে হবে ল্যামডা বাই পি লেখা যায়, তাই না, যেটা ভরবেগ আর কি শনাক্তকরণ করে, বুঝতে পারলে কি বুঝতে পারলে না। আবার অনেক সময় এটাও দেয় যে ভরবেগের সাথে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক তরঙ্গ দৈর্ঘ্যের, এটা হলো ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ছিল, হ্যাঁ কিনা বেটা, এটা আর কি বলেছিল। আর এটা কাদের জন্য প্রযোজ্য, গতিশীল অতি ক্ষুদ্র কণার জন্য, গতিশীল থাকতে হবে এবং অতি ক্ষুদ্র কণা। আর এইচ বলতে কি বোঝায়, প্লাঙ্কের কনস্ট্যান্ট, তাই না, জানো তোমরা। নেক্সট, ক্রোমিয়াম 3+-এ অযুগ্ম ইলেকট্রন, দেখো ক্রোমিয়ামটা আমাদের পরে হলো কুকুরের মধ্যে, আমরা জানি কুকুরের মধ্যে রয়েছে হলো কপার এবং ক্রোমিয়াম, আর ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হয় 3d5 4s1, আর কপার ইলেকট্রন বিন্যাসটা হয় 3d10 4s1, এটা বারবার বহুতবার করিয়েছি, যে ভাই ইয়াদ রাখবা, তাহলে খুব তাড়াতাড়ি হবে নিউমেরিক্যাল সলভ করতে। এবার 3+ মানে 3টে ইলেকট্রন চলে গেছে, 3+ মানে 3টে ইলেকট্রন চলে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাস দেওয়া হয় 3d3, হ্যাঁ কি না, 3d3, তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত, 3টে, কয়টা আছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, 3টে। নেক্সট পরবর্তী কোশ্চেনের দিকে যাওয়া যাক, নাই নাকি, নাই। নেক্সট 2 নম্বর পেজ বলেছে,
যে নিচের কোনটি 2s কক্ষকের ক্ষেত্রে অরিও অরবিটাল তরঙ্গের তোমাকে চিত্র হতে পারে? দেখো, অরিও অরবিটাল নোড তোমাকে আগে বলি যে অরিও মানে নোডাল বিন্দু, এক কথায় নোডাল বিন্দু, তাই না? অরিও নোড মানে লিখে দিই আগে, অরিও নোড। এই অরিও নোড বের করার যে আমাদের সূত্রটা ছিল সেটা আমরা জানি তো, n-l-1 মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে গৌণ কোয়ান্টাম সংখ্যা বিয়োগ করে -l। এবার যেহেতু তোমাকে এখানে 2s বলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে n এর মান হলো 2, আর s এর জন্য l এর মান কত হয় 0। আমরা যদি এখানে বসাই তাহলে 2 - 0 - 1 অর্থাৎ কত আসতেছে 1, কত আসতেছে 1, অর্থাৎ একটি নোড। কটা নোড থাকবে? ওরিও নোড কটা থাকবে? একটা নোড বা একটা শূন্য বিন্দু, একটা নোড বা একটা শূন্য বিন্দু আসবে, একটা, বেশি না, একটা একটা। ঠিক আছে, এবার কতটা হলো, এখানে কোনো নোডই আসেনি, কারণ এখানে যদি টাচ করতো তাহলে নোড আসতো, তাহলে এটা অপশন কেটে গেল। এখানে তো এখানে নোড এসেছে কিন্তু পরবর্তীতে আর যুক্ত হয়নি, তাই না? এখানে কয়টা নোড? এখানে একটা নোড, এখানে দুটো নোড, তিনটে নোড, এখানে 1 2 3 4, চারটে নোড। বাট এটা তো হবে না, তাহলে অপশন বি, এই 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 সামথিং, এটা এটা, তাহলে এটা হবে তোমার সেই তরঙ্গ চিত্র যেখানে নোড হলো একটা। খুবই সোজা। নেক্সট, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে আমাদের গাণিতিক রূপটা কেমন? দেখো, হাইজেনবার্গের নীতিটা কি ছিল? ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল পি এইচ বাই 4 পাই, তার বেশি বা সমান হতে পারে। মানে একই সাথে আমাদের অবস্থান এবং ভরবেগ আমরা নির্ণয় করতে পারবো না। এবার এখানে বলে দিয়েছে যে ইফ দ্য ডেল এক্স অর্থাৎ অবস্থান নির্ণয় অনিশ্চয়তা যদি 0 হয়, তাহলে ভরবেগ নির্ণয় অনিশ্চয়তা কেমন হবে? তাহলে আমরা যদি এটা এভাবে বসাই এবং 0টা এদিকে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করলে এটা বোঝা যাচ্ছে কি হবে, অসীম হয়ে যাবে, তাই না? কি হয়ে যাবে? অসীম। তাহলে উত্তর আসবে, এটা আর কি ভুল, তাহলে উত্তরটা হবে অসীম। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে। আহ, তোমাকে কিছু ইলেকট্রন নিয়ে দিয়ে দিয়েছে এবং তোমাকে শনাক্তকরণ করতে হবে এটা কোন গ্যাস, কি হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা। দেখো, 6 আর 2 যদি যোগ করি শেষের, তাহলে এটা কত আসতেছে 8, অর্থাৎ তাহলে অবশ্যই এটা 18 নম্বর গ্রুপের অন্তর্গত, তাহলে অবশ্যই এটা নিষ্ক্রিয় গ্যাস, এটা অবশ্যই নিষ্ক্রিয় গ্যাস বেটা। কারণ দেখতেই পাচ্ছ 6 আর 2 বহিস্তম ইলেকট্রন যদি যোগ করি 8 আসতেছে, 8 মানে 18 নম্বর গ্রুপ, তার নিষ্ক্রিয় গ্যাস। এবার চলো পরবর্তীতে যদি দেখ, দেখো পরবর্তীতে কি আছে, এটা 6s1 আছে, 4f14 এবং 5d0। 5d0 দেখো, সর্ববৃহৎ কক্ষ এসে এসে এন্টার করতেছে, কেসে? এসে। তাহলে এসে যদি এন্টার করে তাহলে বুঝতে পারতেছে, এসে যদি এন্টার করে তাহলে 1 নম্বর গ্রুপ, তাহলে 1 নম্বর গ্রুপের মৌলগুলো কে থাকে? হলো ক্ষার ধাতু, তাহলে এটা হলো ক্ষার ধাতুর অন্তর্গত। ঠিক আছে, ক্ষার ধাতু। আমাদের শেষ ইলেকট্রন দেখতে লাগবে না যে কোথায় এন্টার করেছে না, হ্যাঁ কিনা বেটা? ঠিক কিনা? এবার পরবর্তীতে চলে যায়, দেখো 4f1 দিয়েছে, মানে এফ অরবিটাল চলে আসে। এফ অরবিটাল আর যদি এটা সম্পূর্ণভাবে ফিল আপ না হয়, তাহলে আমরা বলতেই পারি এটা কত নম্বর গ্রুপের? এটা 3 নম্বর গ্রুপ। কারণ এফ অরবিটাল দেখলে আমরা বলবো এটা 3 নম্বর গ্রুপ। পর্যায় হলো পর্যায় আলাদা, যে পর্যায় হলো 6 নম্বর পর্যায়, ওটা আরো আলাদা বিষয়। কিন্তু কোন কোন গ্রুপের অন্তর্গত? এটা এ ব্লকের অন্তর্গত, আর এটাকে ল্যান্থানয়েড বলে। কি বলে? ল্যান্থানয়েড বলে। এবার নেক্সট, 5s2 4d10 5p2, এই এটা কি হতে পারে বলো? তাহলে 5 5 5 আছে, তাহলে 5 আর 2 এটাকে যদি অ্যাড করে দিই তাহলে 7 আসছে, 7 মানে 17 নম্বর গ্রুপ। তো 17 নম্বর গ্রুপ বলতে এটা কোন গ্রুপ? হ্যালোজেন। কোন লজেন? হ্যালোজেন, তাই না? খুবই সোজা টাইপের, কোনো কিছু নেই। আবার বলছে ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস করো। ডি ব্লকটা কি হবে? n-1 ডি, আমাদের সরি, উপরে লিখে দিলাম, ডি 1 to 10 কত থাকবে? 1 to 10, আর হলো হচ্ছে তোমাদের এনএস 1 to 2, হ্যাঁ কি না? এরকম একটা ইলেকট্রন বিন্যাস আসবে। আর পিটাও তুমি অ্যাড করতে পারো, ওটা আলাদা বিষয়। যেহেতু এখানে অপশনে আমি দেখতে পাচ্ছি না পি নাই, আছে কিনা আমি জানি না অপশনে, হয়তো প্রিন্টিং মিস্টেক বা হয়তো কোনো টাইপিং মিস্টেক করা আছে। অর্থাৎ n-1 1 থেকে 10 হবে, আর এনএস 1 থেকে 2 হতে হবে। সেটা হলো ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, 1 থেকে 2, কারণ একটু আগে দেখলাম যতগুলো তুমি ইলেকট্রন বিন্যাস 3d5 4s1, দেখো না? তাহলে এই যে 1 আর হয়তো 2 হতে পারে, 1 থেকে 2, 0 তো হচ্ছে না, 2 সর্বদা 2 হবে তা তো না, মানে 1 থেকে 2 হবে, 1 থেকে 2 হবে। আর এন তো হচ্ছে না, n-1, কারণ 4 হচ্ছে 4 এর আগে, তাহলে n-1 হিসেবে আমরা বসাতে পারি, তাহলে তাও সেই হিসেবেও কিন্তু বের করতে পারো। নেক্সট 4 নাম্বার ইয়েতে যাও, পেজে যাও, দেখো কি বলেছে।
নিচের কোন জোটি কর্ণ সম্পর্ক দেখাবে না? আচ্ছা আচ্ছা, কর্ণ সম্পর্ক কি হয় দেখো, কর্ণ সম্পর্ক যদি আমি দেখি, লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে রয়েছে কর্ণ সম্পর্ক। ঠিক আছে, লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে রয়েছে কর্ণ সম্পর্ক, কিছু কিছু বৈশিষ্ট্য এদের দেখা যায়। তারপর বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যেও রয়েছে কর্ণ সম্পর্ক, কিন্তু বোরন আর সিলিকনের মধ্যে কোনো কর্ণ সম্পর্ক থাকে না। ঠিক আছে, বোরন আর সিলিকনের মধ্যে কোনো কর্ণ সম্পর্ক থাকে না। তাহলে উত্তর হলো আমাদের বোরন সিলিকন, কর্ণ সম্পর্ক, ডায়াগোনাল রিলেশনশিপ। ঠিক আছে, নেক্সট, কোন পরবর্তীতে সর্বাধিক শক্তির প্রয়োজন হবে? আচ্ছা, আমরা জানি আয়নেশন এনার্জি 1, আয়নেশন এনার্জি 2 এবং আয়নেশন এনার্জি 3। সর্বদা যত আমরা আয়নেশন এনার্জি করব, শেষ আয়নেশন এনার্জিটা সবসময় সর্বদা বেশি শক্তি প্রয়োজন হবে, বেশি শক্তি প্রয়োজন হবে। তাহলে এটা আমি দেখতে পাচ্ছি, এটা আয়নেশন এনার্জি 1 ইউজ হয়েছে, কারণ একটা ইলেকট্রন বের হয়েছে। দেখো, এটা আরেকবার আয়নেশন এনার্জি হয়েছে, প্রয়োগ করা হয়েছে, তো আয়নেশন এনার্জি 2। আর এটা সব থেকে বেশি আয়নেশন এনার্জি 3। দেখে বোঝা যাচ্ছে, কারণ আমরা জানি এটা তো আয়নেশন এনার্জির মধ্যে পড়ে না। এবার আয়নেশন এনার্জি তো এখানে ইউজ হচ্ছে, কারণ তিনটে ইলেকট্রন বের করতে হচ্ছে, এখানে দুটো, এখানে একটা। একটা ইলেকট্রন বের আয়নেশন এনার্জি 1, দুটো ইলেকট্রন বের আয়নেশন এনার্জি 2, আর তিনটে ইলেকট্রন বের আয়নেশন এনার্জি 3। আর সর্বদা তৃতীয় বা চতুর্থ, এখন যদি চারটা থাকতো তাহলে অবশ্যই আমরা বলতাম যে 4 নম্বর আয়নেশন এনার্জি 3 নম্বর থেকে বেশি, মানে সর্বদা সর্বাধিক সর্বাধিক পরবর্তী যে আয়নেশন এনার্জি গুলো প্রথম আয়নেশন এনার্জি সর্বদা থেকে বেশিই হবে। আচ্ছা, নিচের কোন যৌগটি ইলেকট্রন ঘাটতি দেখা যায়? দেখো, ইলেকট্রন ঘাটতি আমরা জানি যে ডাইবোরন, ডাইবোরেন দেখায়। কে দেখায়? ডাইবোরেন। কে দেখায়? ডাইবোরেন, B2H6। এর ইলেকট্রন ঘাটতি জনিত কারণে এরা সেতু বন্ধন তৈরি করে, যেটাকে আমরা বানানা বন্ড বলি। কি বলি? বানানা বন্ড। কি বলি? এদিকে 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 দেখাও, কি বলে? বানানা বন্ড ফর্মেশন। এটাকে বলা হয় 3 সেন্টার 2 ইলেকট্রন সিস্টেম, আর এটাকে বলা হয় 2 সেন্টার 2 ইলেকট্রন সিস্টেম। করাবো, কোনো সমস্যা নেই। আর এর মধ্যে ইলেকট্রন ঘাটতি রয়েছে, তার জন্য এরা পরস্পরের সাথে ডাইমার গঠন করে। তার জন্য এরা ইলেকট্রন পরস্পরের সাথে ডাইমার গঠন করে। কারা? BH3, বোরেন। এই বোরেন আরেকটা বোরেনের সাথে যুক্ত হয়ে ডাইবোরেন বানায়। কিসের জন্য? কারণ এদের মধ্যে ইলেকট্রনে কি রয়েছে? ঘাটতি রয়েছে। বুঝতে পারলা? হ্যাঁ কি না বেটা? ঠিক আছে, নেক্সট। সংকরায়িত কক্ষের এস চরিত্র যদি বৃদ্ধি পায়, বন্ধন কোণ কি হবে? সংকরায়িত কক্ষের এস চরিত্র যদি বৃদ্ধি পায়, তাহলে কি হবে? বন্ধন কোণ কি হবে? দেখো, আমরা যদি এস ক্যারেক্টারে তোমাদের সামনে তুলে ধরি, ধরো আমি ধরি sp3, এখানে এস ক্যারেক্টার কত রয়েছে? 25%, কারণ P3টে এস একটা, মানে 4 ভাগের 1 ভাগ, তাহলে 25। তাই না? 4 ভাগের মধ্যে, মানে 4 ছেলের মধ্যে এক ছেলে কতটা জমি পাবে? 25% জমি পাবে। তারপর আসে sp2, 3 ভাগের 1 ভাগ, তাহলে 33%, 33.3% হলো এস ক্যারেক্টার। আর যদি আমি sp নিই, মানে দুজনের মধ্যে ভাগ হচ্ছে, তাহলে হলো 50%। আর আমরা জানি যে এস ক্যারেক্টার যত বৃদ্ধি পাবে, বন্ধন কোণও তত বৃদ্ধি পাবে। এস ক্যারেক্টার যত বৃদ্ধি পাবে, বন্ধন কোণ মানে বন্ড অ্যাঙ্গেলও বৃদ্ধি পাবে, হ্যাঁ কি না? তাহলে সেক্ষেত্রে আমাদের আমি বলতে পারি sp তে হলো বন্ড অ্যাঙ্গেলটা বেশি, দেন sp2, দেন হলো sp3। তাহলে এখানে এস চরিত্র বৃদ্ধি পাওয়ার সাথে বন্ধন কোণ কি পায়? বৃদ্ধি পায়। নেক্সট, 16 নম্বর কোশ্চেন দেখো, 16 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে হলো এটা বলবো, হ্যাঁ, অ্যামোনিয়া এবং জলের কেন্দ্রীয় পরমাণু sp3 হাইব্রিডাইজড, কিন্তু HNH বন্ধন কোণের মান OH বন্ধন কোণের থেকে একটু বেশি হয়। চলো দেখি। দেখো, আমাদের অ্যামোনিয়া স্ট্রাকচারটা হয় এমন, হাইড্রোজেনটা এখানে রয়েছে, আর জলের স্ট্রাকচারটা হয় আমাদের এমন। আর আমরা জানি ভিএসি পেয়ার থিওরি অনুসারে, ভ্যালেন্স বন্ড ইলেকট্রন পেয়ার ইলেকট্রন রিপালশন থিওরি অনুসারে, কি জানি দাদা, যে যদি লোন পেয়ারের রিপালশনটা বেশি হয়, লোন পেয়ার বিকর্ষণ বলটা বেশি হয়। এবার লোন পেয়ার যদি বিকর্ষণ বল বেশি হয়, তাহলে অবশ্যই এদের বন্ড অ্যাঙ্গেলটা, এদের যে বন্ড অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? আস্তে আস্তে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? কমে যাবে। বোঝো ব্যাপারটা? মানে এদের মধ্যে রিপালশনটা জাদা হচ্ছে, তাহলে যার কারণে এই বন্ডটাকে ঠেলছে, আর এই বন্ডটাকে ঠেলে, আর বন্ড অ্যাঙ্গেলটা কি হচ্ছে? কমিয়ে দিচ্ছে। কিন্তু এখানে এখানে আসতে শুধুমাত্র লোন পেয়ার আর বন্ড পেয়ারের যে বিকর্ষণ ক্ষমতাটা, লোন পেয়ার যে বন্ড পেয়ারের বিকর্ষণ ক্ষমতাটা একটু কম, তুলনামূলকভাবে কম। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখে নেবো। হ্যাঁ, তো লোন পেয়ার আর বন্ড পেয়ারের বিকর্ষণ ক্ষমতাটা একটু যেহেতু কম, ঠিক আছে, তাহলে আমরা লিখতেই পারি যে কি, লোন পেয়ারের বিকর্ষণ বলের কারণে দেখো এই অ্যাঙ্গেলটা, এই যে বন্ডটা আর কি স্টেডি স্ট্রেনের কারণে নিচের দিকে নেমে আসতেছে, হ্যাঁ কি না? যাদের কারণে এর বন্ড অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, হ্যাঁ কি না?
তাহলে এই বন্ড অ্যাঙ্গেলটা যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি দাঁড়ালো, সেক্ষেত্রে আমাদের কি দাঁড়ালো, এই অ্যাঙ্গেলটা কমে গেছে। কিন্তু তাহলে প্রশ্নে বলা হয়েছে যে এইচ এন এইচ বন্ধন কোণের মান ওইচ থেকে বেশি। হ্যাঁ অবশ্যই, কারণ এখানে লোন পেয়ার আর বন্ড পেয়ারের রিপালশন আছে, আর এখানে লোন পেয়ার রিপালশন আছে, যার কারণে এটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এটা প্রথমটা সঠিক। আর কারণটা দেখি যে নাইট্রোজেন একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে আর অক্সিজেনের দুটা, একদম অক্সিজেনের দুটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকার কারণেই তো লোন পেয়ার বিকর্ষণ বল হলো, আর যার কারণে এটা আর কি পরস্পর কি হয়েছিল, কাছে চলে আসছে। রিপালশনটা এখানে জাদা, এখানে রিপালশনটা একটু কম তুলনামূলক, তার জন্য একটু কম, কিন্তু হ্যাঁ বন্ড অ্যাঙ্গেল কমেছে কিন্তু অক্সিজেন মানে জলের তুলনায় কম কমেছে। তাহলে সঠিক এবং সঠিক ব্যাখ্যা। নেক্সট, দ্বিমেরু ভ্রামকের আমাকে কি চেয়েছে, ক্রম চেয়েছে। আচ্ছা খুব ব্যাপার নেই। দেখো আমরা দ্বিমেরু ভ্রামক মিউ ইজ ইকুয়াল টু কি নিয়ে চলে, ই ইন্টু ডি। মিউ ইজ ইকুয়াল টু কি, ই ইন্টু ডি, অর্থাৎ আধান এবং দূরত্বের গুণফলের সমানুপাতিক। ঠিক আছে, এবার দেখো এখানে ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে এবং আয়োডিন আছে, হ্যাঁ কি না। এবার আমরা জানি যে ফ্লোরিনের ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কি হয়, ক্লোরিন থেকে কিন্তু বেশি হয়। কার, ক্লোরিনের থেকে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে, কার থেকে বেশি হয়, ফ্লোরিনের থেকে বেশি হয়। কিন্তু সিএফ, এই যে বন্ধন দৈর্ঘ্য মানে বন্ড লেন্থ, ঠিক আছে, সিএল এই যে বন্ধন থেকে ছোট। কার্বন এবং ফ্লুরিনের যে বন্ধন দৈর্ঘ্য এবং কার্বন এবং ক্লোরিনের বন্ধন দৈর্ঘ্যটা ছোট। আর আমরা জানি যে ডিস্টেন্সের উপর নির্ভর করে, অর্থাৎ ডিস্টেন্স যদি বাড়ে তাহলে দ্বিমেরু ভ্রামক বাড়বে। তো সেক্ষেত্রে আমাদের কি দাঁড়ালো, CH3Clটা 3 মারবে হলো CH3Fটা। তারপর আস্তে আস্তে যেমন যেটা হয় আর কি, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, অর্থাৎ ব্রোমিন অ্যান্ড দেন কি হবে বলো বলো, আয়োডিন। সঠিক ক্রমটা হবে অপশন এ। নেক্সট 18 নম্বর কোশ্চেন। দেখো 18 নম্বর কোশ্চেনে কি বলেছে, 18 নম্বর কোশ্চেনে বলেছে কোনগুলির মধ্যে কোনটি প্যারাম্যাগনেটিক এবং কোনটি ক্ষুদ্র বন্ধন দৈর্ঘ্য বিশিষ্ট। হ্যাঁ এটা একটু কোশ্চেনটার কি নাই, আমি তাও একটু তোমাদের বলে দিই। দেখো একটু বলি, পিরামিড ফর্মেশন এক কথায় কি, পিরামিড ফর্মেশন। দেখো পিরামিড ফর্মেশনের উপরে থাকবে 14, এখানে থাকবে 13 15, এখানে থাকবে 12 16, এখানে থাকবে 11 17, এখানে থাকবে 10 18, এখানে থাকবে 9 19, আর এখানে থাকবে হলো 8 20। 14 হলো বন্ড অর্ডার হয় তোমাদের 3, তারপর পয়েন্ট হাফ কমিয়ে দাও তাহলে 2.5, দেন তোমার আসবে হলো 2, অ্যান্ড দেন আসবে হলো 1.5, দেন আসবে হলো 1, অ্যান্ড দেন হলো আসবে 0.5, অ্যান্ড দেন কি আসবে 0। এবার আমরা জানি যে বন্ড অর্ডারের সাথে বন্ড লেন্থের কি সম্পর্ক, কি সম্পর্ক বলো, বিপরীত সম্পর্ক, হ্যাঁ কিনা। নেক্সট, আর আমরা এটাও জানি যাদের অড ইলেকট্রন হয়, কি ইলেকট্রন, অড ইলেকট্রন, তারা হয় প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক এক্সেপ্ট 10টা ইলেকট্রন যাদের আছে এবং 16টা ইলেকট্রন যাদের আছে, বুঝতে পারলা, এটা একটু মনে রাখতে। আর যাদের ইভেন ইলেকট্রন আছে তারা হয় ডায়াম্যাগনেটিক। কি হবে, ডায়াম্যাগনেটিক। তো সেই ক্ষেত্রে তোমরা এই কোশ্চেনটা আরামসে করতে পারবে, প্রত্যেকটার ইলেকট্রন সংখ্যা যদি বের করো। ধরো আমি একটা বাই সাপোজ আমি O2 জন্যই করে দিচ্ছি, তাহলে O2 হলো 8 দুগুণ 16, 16টা ইলেকট্রন আছে আর 2টা ইলেকট্রন অ্যাড হয়েছে, তাহলে 16 আর এদিকে এলো 2টা ইলেকট্রন, তাহলে 16 আর সরি 20 কিভাবে হয়, 18 হয় চমু, 18টা। এবার 18টার যদি ইলেকট্রন বের হয় তাহলে 18টার জন্য বন্ড অর্ডার কত হয়, 1। 18টার জন্য বন্ড অর্ডার কত হয়, 1। আর 18 যেহেতু বন্ড অর্ডার কত আসলো, 1। ঠিক আছে, এইভাবে তুমি এরকম করে সিরিজ ভাবে বের করতে হবে। তাহলে তাহলে এদের চুম্বকত্ব কত হবে, যেহেতু ইলেকট্রন 18 যুগ্ম, তাহলে এটা হলো ডায়া। এবার প্রত্যেকটার জন্য বের করে তুমি এগুলো বের করতে পারবে, তুমি এটা নিজেই করতে পারবে, হোমওয়ার্ক থাকলো, তোমরা করে আমাকে জানাবে অবশ্যই। নেক্সট, পরবর্তী পরবর্তী দেখো কি বলেছে, যে স্তম্ভ 1 স্তম্ভ 2 এর মধ্যে তোমাকে মিলাতে বলেছে যে কার কি মানে হাইব্রিডাইজেশন হয় সেটা তোমাকে বের করতে বলেছে। এটাও তোমাদেরই বাড়ির কাজ, কারণ এটা তোমরা করবে, নিজেই করবে, কারণ জেড দিয়ে আমাদের বের করতে হয়, এগুলো তোমাদের প্র্যাকটিসের বিষয়। আমি একটু হেল্প করে দিতে কোনো সমস্যা নেই, কারণ অন্যান্য কোয়েশ্চেন হেল্প করি, এগুলো কেন কোয়েশ্চেন করবো। দেখো জেড ইজ ইকুয়াল টু ফসফরাস তোমার কত নম্বর রয়েছে, 15 নম্বর গ্রুপ, তাই না, তাহলে 15 5, আর ক্লোরিন হচ্ছে 5টা, তো 5 আর 5 কত হয়ে গেলো 10।
10কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে উৎপন্ন হচ্ছে আমাদের sp3, সরি 5 আসতেছে, ওই 5টাকে আমরা লিখতে পারি sp3d, হ্যাঁ না বেটা? তো এইভাবে জিনিসগুলো আসে। তোমরা যদি যেমন ICl4 যখন নেগেটিভ আসে তার জন্য একটা করে দিচ্ছি, হাফ Cl আছে 17তে 4, আর এই ক্লোরিন আছে 4টা, আর নেগেটিভের জন্য অ্যাড হয়, তাহলে 7 8 12 2 6 sp3d, এরকম গঠন হয়। এটা খুবই সোজা, তোমরা করে নিতে পারবে। নেক্সট 8 নাম্বার কোশ্চেনের দিকে যাওয়া যাক। বলছে একটি কেলাসে, নট ক্লাসে, একটি ক্লাস একটি একটি কেলাসে ফ্রেঙ্কেল ত্রুটির উপস্থিতি ঘনত্বের কি হয়? ঘনত্বের কোনো পরিবর্তন হয়। আমরা জানি ফ্রেঙ্কেল ত্রুটিতে কি হয়, ফ্রেঙ্কেল ত্রুটিতে কি হয়, আমাদের ক্যাটায়ন বা অ্যানায়ন কি আসে, অন্তঃস্থানীয় জায়গায় চলে আসে। মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের কোনো তো পরিবর্তন হলো না, না সংখ্যার তো কোনো পরিবর্তন হলো না, ঘনত্বের কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। এরকম যদি হতো যে ক্যাটায়ন একদম সম্পূর্ণ কেলাস থেকে বেরিয়ে গেছে, তাহলে ঘনত্বের পরিবর্তন হতো, তাহলে ওটা নন স্টয়সিমেট্রিক হতো। ক্যাটায়নের সাথে সাথে যদি অ্যানায়ন চলে যেত তাহলে স্টয়সিমেট্রিক হতো, তাহলে ঘনত্ব আরো কমে যেত, তাই না? তো এখানে যেহেতু অন্তঃস্থানিক জায়গায় আসে, তো তার জন্য কেলাসের তো কোনো পরিবর্তন হবে না, স্টয়সিওমেট্রির কোনো পরিবর্তনই হবে না, অনুর সংখ্যা যা ছিল তাই, মোট ভর এবং আয়তন কোনো কিছু পরিবর্তন হবে না, তাহলে ঘনত্বেরও কোনো পরিবর্তন হবে না। নেক্সট দেখো, রেখাচিত্রের একদম শীর্ষবিন্দুতে উষ্ণতার কোনো গ্যাসের অণুগুলি কি? দেখো, এক যে শীর্ষবিন্দুতে, এখানে বেশিরভাগ গ্যাসের কণাগুলো যে বেগটা দেখায় সে বেগটা হলো সম্ভাব্য বেগ, কারণ বেশি অণু যে বেগটা দেখাবে সেটাকে আমরা কি বলবো? সম্ভাব্য বেগ। তারপর নিচের দিকে আসি, তাহলে ওটাকে বলবো আমরা গড় বেগ। আর আরো নিচের দিকে চলে আসি, তাহলে ওটা আসবে আরএমএস বেগ, একই না বেটা? এটাই তো আমরা করেছিলাম। তাহলে আমাদের এই সম্ভাব্য বেগের মানটা কত হয়? 2RT/m। আর বাদ বাকিটা তো যেমন জানো, এটা হলো তো আলাদা, এটা এটা তো কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 3/2RT, ওটা আলাদা, তাই না? তাহলে সম্ভাব্য বেগের কি হবে? 2RT। তাহলে সেক্ষেত্রে তোমরা বলো তো আরএমএস এর জন্য কোনটা হবে, 3RT না 8RT/m? নেক্সট বলছে PV=nRT সমীকরণটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানে PV=nRT বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য তো নয়, কারণ এর আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য। আদর্শ গ্যাস হওয়ার জন্য ভ্যান ডার ওয়ালসের ধ্রুবক A ও B এর শূন্য হতে হবে, যা বাস্তব গ্যাসের ক্ষেত্রে অসম্ভব, তাই কি না? দেখো, ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন ছিল P+n²A/v², V-nb=nRT, হ্যাঁ কি না বেটা? এক্ষেত্রে দুটো আমরা ধ্রুবক পেয়েছিলাম, একটা A একটা B। এটা হলো আকর্ষণ চাপজনিত সংশোধন, আর এটা হলো বি হলো আয়তন জনিত সংশোধন, হ্যাঁ কি না? এটা হলো আকর্ষণ বল এবং বিটা হলো ধরো নিজস্ব আয়তন। এবার এই দুটো যখন শূন্য হবে তখনই তখনই কিন্তু আদর্শ গ্যাস হিসেবে আর কি আচরণ করতে পারে, হ্যাঁ, তখনই আর কি মানে হতে পারে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বল তো থাকে, বাস্তব গ্যাসে আকর্ষণ বল কিভাবে জিরো হবে, তাদের আয়তন কিভাবে জিরো হবে? বাস্তব গ্যাসে তো আকর্ষণ বল আয়তন দুটোই রয়েছে, তাই না? হ্যাঁ কি না? তাহলে এটা সম্ভব না, অসম্ভব ব্যাপার। তার মানে দুটোই সঠিক, প্রযোজ্য নয় এবং একদম এটা অসম্ভব, মানে একদম সঠিক, এটা ব্যাখ্যা ঠিক দিয়েছে, অসম্ভব ব্যাপার, তার জন্যই তো প্রযোজ্য হয় না, না? নেক্সট পরবর্তীতে চলে পৃষ্ঠকেন্দ্রিক, কারণ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাসে আমরা জানি কণিক বিন্দুতে থাকবে, তাই না? কণিক বিন্দুতে থাকবেই, আর পৃষ্ঠকেন্দ্রিক মানে পৃষ্ঠতলেও থাকবে। তাহলে সেই পৃষ্ঠতলটা হলো তোমার কত, 6টা, এবং তার অবদান হলো হাফ, তাহলে কত আসলো 3, তাহলে 3 এর একে কত 4, তাহলে মোট কণার সংখ্যা কত? 4 আসবে। বহুতবার করিয়েছে এটা। নেক্সট, একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল এবং তাদের দ্বিযোজী আয়ন উভয় হলো কি? প্যারাম্যাগনেটিজম শো করে। ক্ষারীয় মৃত্তিকা মৌল বলতে তাদের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন রয়েছে, আর দুটো যেহেতু হলো তোমার ইভেন ইলেকট্রন, তারা এরা সবসময় ডায়াম্যাগনেটিক শো করবে। ক্ষারীয় মৃত্তিকা মৌল তাদের দ্বিযোজী আয়ন উভয়ের অযুগ্ম ইলেকট্রন বর্তমান। কি? ক্ষারীয় মৃত্তিকা মৌল এবং তাদের দ্বিযোজী আয়ন উভয়ের অযুগ্ম ইলেকট্রন বর্তমান। আমরা ধরো যদি আমি অযুগ্ম কথা বলি, মানে কি বলে, আহ দ্বিযোজী মৌল মানে মেটাল ছিল, দুটা ইলেকট্রন বের করে দিল, তাহলে হয়ে গেল M2+, M2+ হয়ে গেল, তাই কি না? এবার অনেক সময় কি হয়, এই যে দ্বিযোজী মৌল গঠন করার পরেও ভেতরের কক্ষে সব ইলেকট্রনগুলো সবগুলো জোরবদ্ধ থাকে, ঠিক আছে? কিন্তু কিন্তু জোরবদ্ধ থাকার কারণেই যে কি হয়, মানে ডায়াম্যাগনেটিক কারণে, বোঝো ব্যাপারটা আমি বলি। ক্ষারীয় মৃত্তিকা মৌলেও কিন্তু সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন আছে, আর সব ইলেকট্রনটাই কিন্তু জোরবদ্ধ থাকায় এরা ডায়াম্যাগনেটিক হয়।
কি না? ডায়াম্যাগনেটিক হয় কি না? জোরবদ্ধ থাকে তার জন্য ডায়াম্যাগনেটিক হয়। জোরবদ্ধ মানে যুগ্ম থাকে, মানে যুগ্ম, এক কথায় যুগ্ম ইলেকট্রন, ইভেন ইলেকট্রন থাকার কারণেই কিন্তু ডায়াম্যাগনেটিক হয়। কিন্তু ওটা যদি অড হয়ে যায় তাহলে ওটা প্যারাম্যাগনেটিক শো করে। এবার কত বল, এখানে বলেছে যে ক্ষারীয় মৃত্তিকাতে দ্বিযোজী আয়ন থাকায় অযুগ্ম ইলেকট্রন বর্তমান। হ্যাঁ, অযুগ্ম ইলেকট্রন কেন? যুগ্ম ইলেকট্রন থাকবে বেটা। আচ্ছা, উদাহরণ হিসেবে দেখায় তোমাদের ম্যাগনেসিয়াম কথা বলি। ম্যাগনেসিয়ামে আছে হলো 12টা ইলেকট্রন, ঠিক আছে? এটা হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এবার আমরা এর 2টা ইলেকট্রন বের করে দিলাম, তাহলে থাকলে হলো 10। তাহলে যদি 10-এর যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত থাকতেছে? 2,8। হ্যাঁ, সবই তো যুগ্ম, মানে এসেও রয়েছে 2টা ইলেকট্রন, আর 2s এর 2টা ইলেকট্রন, আর 2p6 এও 2টা ইলেকট্রন, মানে সবই যুগ্ম। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে অযুগ্ম। না, দ্বিযোজী আয়ন অযুগ্ম থাকে না তো, সব যুগ্ম থাকতেছে। আমি উদাহরণ হিসেবেও কিন্তু করে দেখালাম যে ক্ষারীয় মৃত্তিকাতে তো এমনি অবস্থাতে ডায়াম্যাগনেটিক, এবং দ্বিযোজী অবস্থাতে মানে 2টা ইলেকট্রন বের করার পরও ওরা ডায়াম্যাগনেটিক হয়, কিন্তু এখানে লিখছে অযুগ্ম ইলেকট্রন বর্তমান না। তাহলে প্রথমটা ভুল, প্রথমটা ভুল, আর ব্যাখ্যাটা তো নয়। তার মানে এটা বলতে পারি যে এ সঠিক আর সঠিক নয়, এ সঠিক আর সঠিক নয়, সি অপশন। নেক্সট, মুক্ত অবস্থায় কার আর কি বিজারণ ক্ষমতা সব থেকে বেশি? দেখো, বিজারণ করার কথা বলতে বোঝা আমরা যারা খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে, বুঝতে পারলা? যারা খুব সহজেই ইলেকট্রন কি করতে পারবে? ত্যাগ করতে পারবে, খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, এবং অবশ্যই অবশ্যই গ্যাসীয় মাধ্যমে, এটা মাথায় রাখতে হবে, গ্যাসীয় মাধ্যমে, গ্যাসীয় মাধ্যমে বা মুক্ত অবস্থায়, গ্যাসীয় মাধ্যমে বা মুক্ত অবস্থায় এই যে বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি হবে। গ্যাসীয় মাধ্যমে কথা বলেছি। এবার অনেক সময় বলবে দাদা, এই দাদা তুমি তো বলেছো ইলেকট্রন ত্যাগ করলে জারণ হয়। আরে বেটা, ওটা অণু পরমাণু সবার ক্ষেত্রে আমি বলেছি, কোন একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, তাই না? এবার এখানে তো সিজিয়াম, যদি আমরা মুক্ত অবস্থায় বলি, মুক্ত অবস্থায়, মুক্ত অবস্থায় যদি কেউ ইলেকট্রন ত্যাগ করে তারা আমরা ওটাকে কি বলবো? বিজারণ ক্ষমতা সর্বাধিক। তাহলে কি আসবে? সিজিয়াম আসবে, উত্তর কি আসবে? সিজিয়াম। নেক্সট, H2O2 জারক, জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে, মানে জারণ আর বিজারণ তাহলে দুটাই রিয়াকশন করে, একই না বেটা? জারণ আর বিজারণ দুটাই করতে পারে। বিষয়টা বুঝো। H2O2, H2O2 যেখানে আর কি অক্সিজেনের জারণ সংখ্যা হয় -1, ঠিক আছে? যেখানে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -1, এই জারিত হয়ে O2 বানায়, ঠিক আছে? আরেকটা হলো বিজারিত হয়ে জল বানায়। এবার যখন O2 বানাবে সেখানে জারণ সংখ্যা হয় 0, এবং যখন জল বানায় সেক্ষেত্রে জারণ সংখ্যা হয় -2। এবার দেখো, আমরা জানি জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায়, জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তখন ওটাকে, তো ওটা আমরা জারণ সংখ্যা মানে অক্সিডেশন নাম্বার যখন বৃদ্ধি পায় জারণ সংখ্যা, তাহলে ওটাকে আমরা জারণ বলি। আর জারণ সংখ্যা যদি হ্রাস পায় তাহলে ওটাকে আমরা কি বলি? বিজারণ বলি। দেখো, -1 থেকে 0, তার মানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে জারণ হয়েছে, অক্সিডেশন হয়েছে। আর এখন -1 থেকে -2 আরো কমে গেছে, তাহলে রিডাকশন হয়েছে। তাহলে এই জারণ আর বিজারণ দুটাই করে, জারণ আর বিজারণ এখানে এরা দুটাই করে, একই না বেটা? ঠিক কি না? তাহলে বিষয়বস্তুটা হলো যে এরা জারক আর বিজারক উভয় হিসেবে কাজ করতে পারবে। হ্যাঁ, ঠিক। এবার বলেছে H2O2 অণুতে দুটি OH পরমাণু একই তলে বর্তমান না, এক একটা আলাদা তলে বর্তমান, এক একটা আলাদা তলে বর্তমান। তাহলে তলটা আলাদা, একই তলে বর্তমান না এরা, বুঝতে পারলে? তো সেক্ষেত্রে বিবৃতি একটা সঠিক হলো, কিন্তু দ্বিতীয়টা কিন্তু সঠিক হচ্ছে না বেটা, বুঝতে পারলে কিনা? নেক্সট, কোন ধাতুকে কেরোসিন তেলের মধ্যে সংরক্ষণ? সোডিয়ামকে কেরোসিন তেলের মধ্যে আমরা সংরক্ষণ করে রাখি। আর মোমের আস্তরণে রাখা হয় কাকে? মোমের আস্তরণে কাকে রায়? মোম, মূল না, মোম, লিথিয়ামকে। কারণ জলীয় বাষ্পের সংস্পর্শে আসা মাত্র এর হলো কি? ফায়ার ক্যাচ করে নেয়, তাই না? নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো। এই এগুলো ভাই, এগুলা তোমাদের জিনিস, এগুলা তোমরা করো, এগুলা তোমাদের জন্য বানানো, তোমরা করে নিতে পারবে। কোনটা কি, কার জন্য কি ব্যবহার করা হয়, একই না? থার্মোনিউক্লিয়ার বিক্রিয়া, এটা তোমরা করে নিও। নেক্সট, একটা সাদা পদার্থ আছে, এটাকে যদি উত্তপ্ত করি তাহলে আমরা কি পাবো? একটা বর্ণহীন গ্যাস পাবো, যা স্বচ্ছ চুনজলকে কি করে দেয়? ঘোলা করে দেয়। এবার স্বচ্ছ চুনজলকে ঘোলা করার দায়িত্ব রয়েছে হলো তোমার কার্বন ডাইঅক্সাইডের, একই না? কি রয়েছে? কার্বন ডাইঅক্সাইডের। এবার বিষয়বস্তুটা হলো সাদা বলেছে না, সাদা বলেছে না, তো সাদা হলে তোমার কি হয়? ক্যালসিয়াম কার্বনেটই হয়। তাহলে অপশন আমাদের এ আর সি এর মধ্যে কোনটা হতে হবে? ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা প্রথমে উত্তপ্ত করি, কি উত্তপ্ত করবি, তাহলে আমরা উৎপন্ন ক্যালসিয়াম অক্সাইড এবং পাবো কার্বন ডাই অক্সাইড, যা আর কি চুন জলকে কি করে দেয়?
এটাই হলো কার্বন ডাইঅক্সাইড হলো চুন জলকে কি করে দেবে, ঘোলা করে দেবে, কি করে দেবে, ঘোলা করে দেবে। এই চুন জলকে পরবর্তী কি হয়ে যাবে, ঘোলা করে দেবে, বুঝতে পারলা। এই কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা লোহিত তপ্ত চারকোলের মধ্যে পাঠাই, লোহিত তপ্ত চারকোলের মধ্যে দিয়ে পাঠাই, কার্বন মানে চারকোলের মধ্যে পাঠাই, এই পরবর্তীতে কার্বন মনোক্সাইড উৎপন্ন করবে, যেটা আর কি, যেটা আর কি অ্যামোনিয়া জনিত আর কি কিউপ্রাস ক্লোরাইড দ্বারা, অ্যামোনিয়া জনিত অ্যামোনিয়া জনিত কিউপ্রাস ক্লোরাইড দ্বারা কি হবে, শোষিত হয়ে যাবে, কি হয়ে যাবে, শোষিত হয়ে যাবে। তাহলে অপশন আসতেছে আমাদের এটা। নেক্সট, নিচের চিত্র দেওয়া আছে, গঠন সংকেত দেওয়া আছে, এটা কি, এটা এক প্রকার দেখো একদম বেঞ্জিনের মতো না প্রায়, কিন্তু বোরন আছে, বোরন আছে, তার জন্য এটার নাম হলো বোরাজিন। কি, বোরাজিন। আর বোরো নাইট্রেটকে কি বলে বলতো, অজৈব গ্রাফাইট, কি বলে, অজৈব গ্রাফাইট, অজৈব গ্রাফাইট। নেক্সট, কোনটি হলো কার্বোরান্ডাম, তাই না, কার্বোরান্ডাম আমরা বলি হলো সিলিকন কার্বাইডকে, কেন, হীরের মতোই হলো শক্ত, একদম হীরের মতনই একদম শক্ত, বুঝতে পারলে, হীরের মতনই শক্ত, সমযোজী যৌগ, একটা নেটওয়ার্ক কঠিন পদার্থ বলতে পারে, একটা নেটওয়ার্ক কঠিন পদার্থ, নেটওয়ার্ক কঠিন পদার্থ। বলছে অর্ধপরিবাহী এবং আলোক নিঃসরণকারী ডায়োড এলইডি হিসেবে কাকে কাকে ব্যবহার করা হয়, এলইডি হিসেবে ব্যবহার করা হয় গ্যালিয়াম ফসফাইড, ইন্ডিয়াম ফসফাইড এবং গ্যালিয়াম আর্সেনাইড, এই তিনজনকে ব্যবহার করা হয়। ডাইবোরনে কয়টি 3 সেন্টার 2 ইলেকট্রন, একটু আগে আমরা ডাইবোরন আঁকালাম, সেখানে দুটো 3 সেন্টার 2 ইলেকট্রন সিস্টেম রয়েছে, কয়টি, দুটি, একটু আগে আমরা ডাইবোরন আঁকালাম, ঠিক না। তো 33। আর আমার পরবর্তী প্রশ্নগুলো নিই, তো এখানে দুটা কোশ্চেন আছে, সেটা তোমরা সমস্যা থাকলে আমাকে বলো, কোনো সমস্যা নেই, আমরা করে দেবো। ধন্যবাদ, আসসালাম, টাটা।